আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সৈয়দ আহমেদ কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও কনফারেন্স এবং মাল্টিমিডিয়া ক্লাসে সৈয়দ আহমেদ কলেজ রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে সাদর সম্বোধন এবং অভিনন্দন। আমি মোহাম্মদ মিনারুল ইসলাম শামীম, প্রভাষক রসায়ন, সৈয়দ আহমেদ কলেজ, সুগানপুকুর, গাবতলী, বগুড়া। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাবরেটরি চিত্র দেওয়া আছে। আর আজকের বিষয় পরিচিত হবে বিষয় রসায়ন, পত্র প্রথম, অধ্যায় প্রথম। আর অধ্যায়ের নাম হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। পাঠ শিরোনাম ল্যাবরেটরি ব্যবহার বিধি। এবং আমাদের রসায়নের একটা প্রতিপাদ্য স্লোগান তোমরা সবাই জানো যে এসব রসায়ন পড়ি এবং বাস্তবিক জীবনে হওয়ার প্রয়োগ শিখি। আজকের এই বিষয় পরিচিতি সম্বন্ধে একটু ধারণা রাখা দরকার। আজকে আমাদের যে অধ্যায়টা আলোচনা করা হবে, এই অধ্যায়টা তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা অনার্স রসায়ন প্রথম বর্ষে যারা অনার্সে প্রথম বর্ষে পড়ছো, বিশেষ করে যারা উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং গণিত বিভাগের ছাত্র আছো, তাদের জন্য এই লেকচারটা অত্যাধিক সহায়ক হবে। কারণ তোমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সংক্রান্ত যে প্র্যাকটিক্যালটা এবং থিওরিক্যাল যে বিষয়টা, এটা তোমাদের প্রত্যেকেরই লাগবে। এই জন্য কমন বিষয়টা তোমাদের আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ঘরে বসেই ল্যাবরেটরি কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে তোমরা জানতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ল্যাবরেটরির চিত্র। আর যারা পূর্বে রসায়ন ল্যাবে ক্লাস করেছো তাহলে এরকম সুন্দর ল্যাবরেটরি পূর্বে ইতিমধ্যে তোমরা দেখে থাকতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিও স্ক্রিনে যে চিত্রটা দেওয়া আছে, এটা একজন মানুষ মাস্ক পরিহিত অবস্থায় আছে। আর তোমরা জানো মাস্ক কি কাজে ব্যবহার করা হয়। তোমরা তার পূর্বে ব্যবহারই করেছো, তোমরা অবশ্যই জেনে থাকবে এই মাস্কটা রসায়ন ব্যবহারই করতে অবশ্যই মুখে পরিধান করতে হয়। এরপর দেখতে পাচ্ছ যে পাশের চিত্রে একটা অ্যাপ্রন দেওয়া আছে। অ্যাপ্রনের চিত্র তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই অ্যাপ্রনটাও কি করতে হয়, রসায়ন ল্যাবে প্র্যাকটিক্যাল যখন আমরা ক্লাস করব তখন আমাদেরকে এটা পরিধান করতে হয়। এরপরে দেখতে পাচ্ছি হ্যান্ড গ্লোভস। এই হ্যান্ড গ্লোভসটাও আমাদের রসায়ন ল্যাবরেটরিতে অত্যাধিক গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। আর পাশাপাশি আরেকটি চিত্র হচ্ছে সেফটি গুগলস। এই সেফটি গুগলসটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রসায়ন ল্যাবরেটরিতে আমরা যখন কাজ করব তখন বিভিন্ন কেমিক্যাল নিয়ে যখন কাজ করব করার সময় এই সেফটি গুগলস আমাদের চোখে পরিধান করতে হবে। এগুলো সবগুলোই আমাদের ল্যাবরেটরিতে ব্যবহৃত পরিধেয় সামগ্রী বা পরিধেয় সমূহ। এরপরে আজকের পাঠ আমাদের কি বিষয় নিয়ে হবে এ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি। আজকের পাঠ হচ্ছে ল্যাবরেটরি ব্যবহার বিধি, অর্থাৎ ল্যাবরেটরি আমরা কিভাবে ব্যবহার করব এই সম্পর্কে বিস্তারিত এই পাঠের ভিতর জানতে পারব। আর এই আলোচনা করতে গিয়ে প্রারম্ভিক কিছু আলোচনা আমাদের এখানে নিয়ে আসা দরকার, যে আমাদের সকল আবিষ্কারের মূলেই রয়েছে গঠনমূলক বৈজ্ঞানিক চিন্তা ও উন্নত মানের গবেষণা। ল্যাবরেটরিতে মানসম্মত, ত্রুটিমুক্ত ও নির্ভুল বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। ল্যাবরেটরিতে প্রতিটি পরীক্ষার সময় পরীক্ষা সংশ্লিষ্ট যন্ত্রের ব্যবহার বিধি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন। ব্যবহৃত রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা কিরূপ হবে, উপাদান বিষাক্ত কিনা, ক্ষারক ও ক্ষয়কারক কিনা, ক্যান্সার সৃষ্টিকারক কিনা, বিস্ফোরক ও দাহ্য কিনা সে বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার। ল্যাবরেটরিতে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে তা প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব নিরাপত্তা সামগ্রীর ব্যবহার বিধি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ও ব্যবহারের দক্ষতা ও কৌশল জানা প্রয়োজন। রাসায়নিক দ্রব্যের যথাযথ ব্যবহার বিধি, পরিবেশের উপর ব্যবহৃত রাসায়নিক উপাদান ও তার বর্জ্যের প্রভাব সম্পর্কে ল্যাবরেটরি ব্যবহারকারীদের অবশ্যই পূর্ণ সচেতনতা থাকা প্রয়োজন। এটা ছিল আমাদের প্রারম্ভিক আলোচনা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বৃক্ষের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লেখা আছে, আর এখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। তোমাদের শুরুতে একটা কথা বলি যে আসলে বিজ্ঞান পড়ার মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি তবে আমাদের এই বিজ্ঞান পড়াটা সার্থক হবে। তোমরা অনেকেই জানো যে আমাদের রসায়নের সনাতন জনক জাবির ইবনে হাইয়ান, নিঃসন্দেহে ইনি একজন মুসলমান বিজ্ঞানী ছিলেন। আর জাবির ইবনে হাইয়ান ইনি রসায়ন পড়তে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারছেন। শুধু তাই নয়, তোমরা ইবনে সিনা
ইবনে সিনার নাম শুনে থাকবে, যিনি হচ্ছে চিকিৎসা শাস্ত্রের আধুনিক জনক। এই ইবনে সিনা তিনি 30 পারা কোরআনের হাফিজ ছিলেন। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে তারা আসলে বিজ্ঞান পড়তে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছেন। শুধু তাই নয়, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর কথা বলি, আল খোরাইজমির কথা বলি, এই মনীষীগুলো তারা প্রত্যেকেই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারছেন। এই জন্য আমরা কি করবো? আল্লাহকে চিনবো, পাশাপাশি বিজ্ঞান পড়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিন্দেগি অনুসরণ করার চেষ্টা করব। এরপর এই অধ্যায় থেকে আমরা কি শিখবো? আজকের আলোচনা থেকে আমরা শিখতে পারবো যে ল্যাবরেটরি কিভাবে ব্যবহার করতে হয়। আমরা যে রসায়ন ল্যাবে যে কাজ করব, এই ল্যাবটা আমরা কিভাবে ব্যবহার করব, আজকের এই আলোচনা থেকে সেটা জানতে পারবো, শিখতে পারবো। এরপর হচ্ছে পোশাক, নিরাপদ গ্লাভস, মাস্ক ও হ্যান্ড গ্লোভস এর ব্যবহার আমরা জানতে পারবো। আর পাশাপাশি বাস্তবিক জীবনে রসায়নের প্রয়োগ শিখতে পারবো। তোমরা প্রত্যেকেই জানো যে আসলে আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, সায়েন্স নিয়ে পড়াশোনা করি। এই সায়েন্সের যদি প্রয়োগটা আমাদের বাস্তবিক জীবনে জানা না থাকে, বা বাস্তবিক জীবনে যদি আমরা বিজ্ঞানকে কাজে লাগাইতে না পারি, তাহলে আসলে বিজ্ঞান শেখার দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না আর কি। এই জন্য আমরা আজকের এই আলোচনা থেকে বাস্তবিক জীবনে কিভাবে রসায়নের প্রয়োগ হবে তা শিখতে পারবো। এরপরে ল্যাবরেটরি ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে দিকগুলো খেয়াল রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ল্যাবরেটরি ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে দিকগুলো অনুসরণ করতে হবে, খেয়াল রাখতে হবে, তার ভিতর প্রথমেই কোনো কিছু খুললে তার সময় মতো বন্ধ করতে হবে। তোমরা জানো, যারা রসায়ন ল্যাবে ইতিপূর্বে কাজ করেছো, ব্যবহারিক ক্লাস করেছো, ব্যবহারিক ক্লাস করার সময় তুমি যখন কোনো যন্ত্রপাতির মুখ খুলবে, বিশেষ করে কোনো কেমিক্যাল সম্মিলিত বোতলের যখন মুখ খুলবে, তখন খোলার সঙ্গে সঙ্গে সেটা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে সময় মতো বন্ধ করতে হবে, নতুবা সেটার দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত কেমিস্ট্রি ল্যাবে দুর্ঘটনা করতে পারে। এরপর কিছু ভাঙলে তা নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে হবে। তুমি যখন ল্যাবে কাজ করবে, যেহেতু আমাদের ব্যবহারিক সামগ্রীগুলো সবগুলো কাচের তৈরি বেশিরভাগ, বিশেষ করে বিকার, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুলেট, এরপরে কাঁচ নল, যে যন্ত্রপাতিগুলো আছে বেশিরভাগ এগুলো কাচের দ্বারা তৈরি। অতএব তুমি কাজ করতে গেলে কোনো কারণেই এগুলো ভেঙে যেতেই পারে। তো ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে হবে। এরপরে ব্যবহারের পর সব জিনিস নির্দিষ্ট স্থানে রাখতে হবে। তুমি যখন বিকার ব্যবহার করবে, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করবে, তখন ব্যবহার করার পর আমাদের যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যে র্যাকগুলো আছে, সেই র্যাকগুলোতে কি করবে? এই সামগ্রীগুলো সুন্দর করে সাজিয়ে রাখবে। এরপরে অন্য কারো কিছু ব্যবহারের প্রয়োজন হলে প্রথমে তার কাছে অনুমতি নিতে হবে। তুমি যখন রসায়ন ল্যাবে কাজ করবে, তখন তোমার সহপাঠীরাও তোমার সঙ্গে কাজ করবে। এই ক্ষেত্রে কাজ করার সময় যদি কোনো বন্ধুর কোনো জিনিস তোমার নেওয়ার প্রয়োজন হয়, তবে অবশ্যই বন্ধুর অনুমতি নিয়ে তারপর তুমি সেটা ব্যবহার করবে। এরপরে কারো কাছ থেকে কিছু ধার নিলে তা যথাসময়ে ফেরত দিতে হবে। এই যে আমাদের রসায়ন ল্যাবরেটরিতে কাজ করার সময় হয়তো কাজ করতে করতে তোমার একটা টেস্ট টিউব অথবা একটা বিকার, একটা কনিক্যাল ফ্লাস্ক, এগুলো ঘাটতি দেখা দিতেই হয়। তখন তুমি তোমার সহপাঠীর কাছ থেকে কোনো একটা কিছু ধার নিয়ে তোমার কাজ শেষ করে পুনরায় তাকে তুমি ফেরত দিতে পারবে। আর যে কোনো কাজ সতর্কতা, সুশৃঙ্খল ও ধীরস্থিরে করার চেষ্টা করতে হবে। অবশ্যই প্রতিটা কাজ সতর্কতার সাথে করতে হবে। তুমি যদি রসায়ন ল্যাবরেটরিতে সতর্কতাবিহীনভাবে কাজ করো, তাহলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, এবং এর দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হবে, ল্যাবরেটরি ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি তোমার সহপাঠীরাও ক্ষতিগ্রস্ত হবে। এবং শৃঙ্খলার সাথে অত্যাধিক ধীরে সুস্থে আমরা ল্যাবরেটরিতে কাজ করার চেষ্টা করব। এরপরে কাজের জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ল্যাবরেটরিটা যেহেতু আমাদের কাজের ক্ষেত্র, এখানে আমরা কি করবো? রসায়ন নিয়ে গবেষণা করবো, বিজ্ঞান নিয়ে গবেষণা করবো। এই জন্য এই কাজের ক্ষেত্রটা আমাদের অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমরা জানো, ইসলামে আছে পবিত্রতা ঈমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তোমরা অবশ্যই তোমাদের ল্যাবরেটরিটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। আর পরিশেষে যখন কাজ যখন শেষ হয়ে যাবে, তখন সবকিছু গুছিয়ে হাত ধুয়ে স্থান ত্যাগ করতে হবে। আমাদের যখন ল্যাবরেটরিতে কাজ করা শেষ হবে, তখন ল্যাবরেটরি পরিত্যাগ করার পূর্বে আমরা প্রত্যেকে কি করবো? সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে কি করবো? হাতটা ধুয়ে নেব। ধোয়ার পরে টিস্যু অথবা যে কোনো প্রকার কাগজের দ্বারা অথবা যে কোনো প্রকার কাপড়ের দ্বারা হাতটাকে পরিষ্কার করে তারপর স্থান ত্যাগ করার চেষ্টা করব। এই বিষয়গুলো যদি আমরা প্রত্যেকে খেয়াল রাখি, তাহলে অন্ততপক্ষে ল্যাবরেটরিতে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে, এই দুর্ঘটনাগুলোর হাত থেকে তুমি আমি সবাই হেফাজতে থাকবো। এরপরে ল্যাবরেটরিতে ব্যবহৃত পোশাক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ল্যাবরেটরিতে কি কি পোশাক সামগ্রী ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একজন মানুষ একটা সাদা কাপড় পরিহিত অবস্থায় আছে। এটাকে আমরা রসায়নের ভাষায় অ্যাপ্রন বলে থাকি। তোমরা জানো, যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে, বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যারা সম্পৃক্ত,
তারা কিন্তু গায়ে এরকম কি করে থাকেন, অ্যাপ্রন পরিধান করে থাকেন। তার রসায়ন ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করব তখন আমাদের নিজের শরীরের নিরাপত্তার জন্য এরকম অ্যাপ্রন করতে হবে। আর আমাদের জানা দরকার যে আসলে অ্যাপ্রন কেমন ধরনের হওয়া দরকার। প্রথমে আমাদের জানতে হবে অবশ্যই আমাদের পরিহিত অ্যাপ্রনটা সুতির হতে হবে, কারণ তোমরা জানো যে সুতির পোশাক যখন তুমি পরিধান করবে তখন এটার দ্বারা আমরা যখন ল্যাবে কাজ করব তখন মূলত আমাদের ফ্যানটা কিন্তু বন্ধ থাকে আর অত্যাধিক ল্যাবের ভিতর গরম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুমি আমি যখন সুতির পোশাক পরিধান করব তখন অন্ততপক্ষে ল্যাবের ভিতর যে গরমটা হবে এই গরমের অনুভূতি থেকে তুমি আমি অনেকটা রেহাই পাবো। এরপরে শরীরের অধিকাংশ স্থান পোশাক দ্বারা আবৃত রাখতে হবে। তুমি যখন রসায়ন ল্যাবে কাজ করবে তখন পুরো শরীরটা যেন তোমার কি থাকে, কাপড় দ্বারা যেন আবৃত থাকে, এতে তোমার বিভিন্ন কেমিক্যালের হাত থেকে, ক্ষতিকারক পদার্থের হাত থেকে তোমার শরীরটা হেফাজত পাবে। আর 3 নম্বর হচ্ছে সিনথেটিক পোশাক পরা যাবে না। রসায়ন ল্যাবে যখন তুমি আমি কাজ করব তখন অবশ্যই সিনথেটিক পোশাক পরা থেকে বিরত থাকতে হবে, কারণ ল্যাবরেটরিতে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে থাকে তখন এই সিনথেটিক পোশাক দ্বারা তুমি প্রথমে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এরপরে অলংকার পরিধান করা যাবে না। তুমি যখন ল্যাবরেটরিতে কাজ করবে তখন এই অলংকার পরিধান করার কারণে তোমার ল্যাবরেটরিতে কাজ করার যে মানসিকতা এটা নষ্ট হবে, এবং পাশাপাশি এই অলংকারগুলো যদি কোনো রাসায়নিক সামগ্রীর সঙ্গে অথবা কোনো দ্রব্য সামগ্রীর সঙ্গে পেঁচিয়ে যায় তখন দেখা যাচ্ছে অনেকের মধ্যে বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এরপর অনুমোদিত সুতির অ্যাপ্রন পরিধান করেই ল্যাবরেটরিতে প্রবেশ করতে হবে। এই যে আমাদের শুরুতেই বলেছি যে আমাদের অবশ্যই কি করতে হবে, অনুমোদিত সুতির অ্যাপ্রন পরিধান করতে হবে। আমাদের জানা থাকা দরকার যে আমরা সাদা কাপড় ল্যাবরেটরিতে কেন পরিধান করব। তোমরা জানো যে আসলে সাদা কাপড়ের তাপ বিকিরণ করার ক্ষমতা অত্যাধিক বেশি এবং এটা অন্য রঙের কালারের কাপড়ের মতো অতটা তাপ শোষণ করতে পারে না। যেহেতু ল্যাবরেটরিতে আমাদের কাজ করার সময় আমাদের শরীর অত্যাধিক ঘেমে যায় এবং শরীর থেকে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, আর সাদা সুতির কাপড়ের ক্ষেত্রে করে কি শরীর থেকে সহজেই তাপ থেকে বিকিরণ প্রক্রিয়া ছেড়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে এবং পাশাপাশি এই সাদা কাপড় অত্যাধিক কম পরিমাণ তাপ শোষণ করে। এরপরে ল্যাবরেটরিতে চশমার ব্যবহার সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা ল্যাবরেটরিতে মূলত 2 ধরনের চশমা ব্যবহার করে থাকি। তার ভিতর প্রথমত যে চশমা সেটা হচ্ছে নিরাপদ চশমা। এটা শুধুমাত্র চোখকে রক্ষা করে থাকে, অর্থাৎ তুমি আমি যে ল্যাবরেটরিতে যে নিরাপদ চশমাটা পরিধান করি এটা শুধুমাত্র চোখকে রক্ষা করে। আর দ্বিতীয়ত রাসায়নিক স্প্লাশ গগলস। এই রাসায়নিক স্প্লাশ গগলস চোখ এবং মুখ উভয়কে একসাথে রক্ষা করে থাকে। আর এই সকল চশমা তুমি আমি যখন পরিধান করব তখন রসায়ন ল্যাবরেটরিতে যে ক্ষতিকারক গ্যাস তৈরি হবে এই ক্ষতিকারক গ্যাস থেকে আমাদের চোখটা রক্ষা পাবে। এবং দ্বিতীয়ত তরল পদার্থের যে বাম্পিং হয় এই তরল পদার্থের বাম্পিং থেকে আমাদের চোখটা রক্ষা পাবে। এজন্য আমরা ল্যাবরেটরিতে যখন কাজ করব তখন অবশ্যই এই 2 ধরনের চশমা ব্যবহার করার চেষ্টা করব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে একজন মানুষ মাস্ক পরিহিত অবস্থায় আছে। ছবিতে ব্যবহৃত মাস্ক ল্যাবরেটরিতে কেন প্রয়োজন হবে তোমরা নিঃসন্দেহে জানো, কারণ তুমি আমি যখন ল্যাবরেটরিতে কাজ করব তখন ল্যাবরেটরিতে কাজ করার সময় বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ তৈরি হয়। তার ভিতর তোমরা জানো যে অ্যামোনিয়া গ্যাস, এরপর সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, এরপর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, পাশাপাশি আবার বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আমাদের রসায়ন ল্যাবে উৎপন্ন হয়ে থাকে। তা তুমি যখন মাস্ক ব্যবহার করবে তখন এই গ্যাসীয় পদার্থ ক্ষতিকারক যে দিকগুলো আছে এই ক্ষতিকারক দিক থেকে তুমি অনেকটা হেফাজত থাকবে। পাশাপাশি তুমি আমি যখন মাস্ক ব্যবহার করব তখন এখানে বলা হয়েছে যে ক্ষতিকারক গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড থেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করা হয়। এরপর মাস্ক মুখ ও নাককে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করে। তোমরা জানোই যে আমাদের মুখ এবং নাক আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই 2টা অঙ্গকে মাস্ক পরিধান করার দ্বারা অনেকটা কি করা যায়, বিভিন্ন ক্ষতি থেকে হেফাজত করা যায়। আর তৃতীয়ত হচ্ছে ল্যাবের মাস্ক প্রস্তুতিতে চারকোল জিয়ালাইট ব্যবহার করা হয়। তোমরা এখানে জানতে পারলে যে আমাদের যে মাস্কগুলো ব্যবহার করা হচ্ছে এই মাস্কগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়, এগুলো মূলত বিভিন্ন চারকোল জিয়ালাইট এগুলো দ্বারা তৈরি করা হয়ে থাকে। সেই সাথে আরেকটা বিষয় না বললেই নয়, তোমরা জানো আজকে করোনা পরিস্থিতির কারণে তোমাদের ঘরে বসে থাকতে হচ্ছে এবং ঘরে বসেই তোমাদের এই রসায়ন সহ বিভিন্ন প্রকার বিষয়ের লেকচারগুলো উপভোগ করতে হচ্ছে। এর কিন্তু মূল কারণ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, এমনকি আমাদের দৈনন্দিন যে কার্যক্রমগুলো এগুলো ব্যাহত হচ্ছে।
আর যারা বর্তমান চিকিৎসা শাস্ত্রের বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু এই করোনা পরিস্থিতির সংক্রমণ প্রতিরোধে আমাদের বারবার মাস্ক পরিধান করার কথা বলছেন এবং বলছেন যে সঠিক উপায়ে মাস্ক পরিধান করতে হবে। তুমি আমি যদি সঠিক উপায়ে মাস্ক পরিধান করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই করোনার সংক্রমণ প্রতিরোধে এই মাস্ক ব্যাপক ভূমিকা পালন করবে। আর তুমি আমি যারা রসায়নের ছাত্র তারা প্রত্যেকেই কিন্তু রসায়ন ল্যাবে পূর্ব থেকেই মাস্ক ব্যবহার করতে অভ্যস্ত। যারা পূর্ব থেকে মাস্ক ব্যবহার করতে অভ্যস্ত তাদেরকে কিন্তু বর্তমানে আর ডাক্তারের পরামর্শ করবে নির্দেশনা মেপে কিন্তু আর নতুন করে মাস্ক ব্যবহারের নিয়মকানুনটা জানতে হবে না। আমরা পূর্বে এগুলো শিক্ষকের কাছ থেকে কেমিস্ট্রি ল্যাবে অবশ্যই জেনে নিয়েছি। এর জন্য আমরা প্রত্যেকে কি করব, এই করোনা সংক্রমণ প্রতিরোধে যে কোনো জায়গাতে মাস্ক ব্যবহার করার চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছ চিত্রে এটা একটা হ্যান্ড গ্লোভসের চিত্র দেওয়া আছে। ছবিতে প্রদর্শিত পরিধেয়ের নাম কি এবং কেন ব্যবহার করা হয় তা তোমরা প্রত্যেকেই জানো। এটা একটা হ্যান্ড গ্লোভস। এটা আমাদের রসায়ন ল্যাবে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিভিন্ন কিছু ধরনের কাজে এই হ্যান্ড গ্লোভসটা ব্যবহার করে থাকি। এছাড়া আমরা আরো কি কি কাজে হ্যান্ড গ্লোভস ব্যবহার করব এবং কেন ব্যবহার করব এটা জানা দরকার। এখানে বলা হয়েছে যে ক্ষতিকর ও ক্ষয়কারক পদার্থের হাত থেকে রক্ষার জন্য হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয়। আমাদের রসায়ন ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রকার ক্ষতিকর পদার্থ থাকে, ক্ষয়কারক পদার্থ থাকে, যেগুলো আমাদের ত্বক, চোখ, হাত, মুখের ব্যাপক ক্ষয় সাধন করে থাকে। আর এই ক্ষয়কারক পদার্থের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। এরপরে ল্যাবরেটরিতে ডিসপোজেবল নাইট্রাইল হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। তোমাদের জানা দরকার যে ডিসপোজেবল নাইট্রাইল হ্যান্ড গ্লোভসটা কি। এটা মূলত সাংশ্লেষিক রাবার থেকে তৈরি করা হয়। তোমরা যারা ইতিপূর্বে চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলার রামুতে গিয়েছো, এই রামুতে কি করা হয়, রাবার গাছ চাষ করা হয়। আর এই রাবার গাছ থেকে যে রাবারটা সংগ্রহ করা হয় এগুলোকে বিভিন্ন ল্যাবরেটরিতে নিয়ে এসে সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে কি করা হয়, এই ডিসপোজেবল নাইট্রাইল হ্যান্ড গ্লোভস তৈরি করা হয়। আর এই ডিসপোজেবল নাইট্রাইল হ্যান্ড গ্লোভসটা এটা অত্যাধিক তাপ কুপরিবাহী পদার্থ এবং এটা আমাদের দেহকে বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণ থেকে হেফাজত করে এবং পাশাপাশি এটা বৈদ্যুতিক শক প্রতিরোধী। এজন্য আমরা কি করব, ল্যাবরেটরিতে এই ডিসপোজেবল নাইট্রাইল হ্যান্ড গ্লোভসটা ব্যবহার করার চেষ্টা করব। এরপরে আর্সেনিক, সিলভার, লেড, মার্কারি, সায়ানাইড, লবণ গ্লাভস ছাড়া হাত দ্বারা ধরা যাবে না। তুমি যখন ল্যাবরেটরিতে কাজ করবে তখন আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক, সিলভার, লেড, মার্কারি, সায়ানাইড, লবণ এগুলো তুমি আমি যখন কি করবো, গ্লাভস ছাড়া যখন খালি হাতে স্পর্শ করতে যাব তখন এগুলোর বিষাক্ততা হাতের মাধ্যমে আমাদের শরীরে ছড়াই পড়বে এবং এর ক্ষতিকর যে প্রভাবটা এই প্রভাবের ভিতর তুমি আমি পড়ে যাবে। এই জন্য আমরা যখন এই রাসায়নিক পদার্থগুলো কি করবো, হাত দ্বারা স্পর্শ করবো, তখন শুধু খালি হাতে স্পর্শ করবো না, অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা গ্লাভস ব্যবহার করবো। আর পাশাপাশি ডিটেলস গ্লাভস দ্বারা ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করা হয়। তোমরা জানো যে 4 ধরনের মূলত গ্লাভস আমাদের রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। তার ভিতরে একটা বলেছি যে ডিসপোজেবল নাইট্রাইল হ্যান্ড গ্লাভস, এটা সম্বন্ধে বিস্তারিত তোমাদের আলোচনা করেছি। আর ডিটেলস গ্লাভস সম্বন্ধে তোমাদের একটু ধারণা থাকা দরকার। এই ডিটেলস গ্লাভসটা মূলত ফাইবার কাঁচ দ্বারা তৈরি এক বিশেষ ধরনের সুতো দ্বারা নির্মিত হ্যান্ড গ্লাভস। এই হ্যান্ড গ্লাভসটা অত্যাধিক উচ্চ তাপমাত্রায় তাপ পরিবাহী পদার্থ এবং এটি বৈদ্যুতিক প্রতিরোধী। এজন্য আমরা কি করব, ছোটখাটো যখন জ্বলন্ত অগ্নিকুণ্ড নিয়ে বা জ্বলন্ত বা গরম বস্তু নিয়ে যখন কাজ করব তখন আমরা ডিটেলস গ্লাভসটা ব্যবহার করার চেষ্টা করব। এছাড়া তোমরা জানো যে আমাদের বর্তমান বিশেষজ্ঞরা এরকম করোনা প্রতিরোধে এরকম হ্যান্ড গ্লাভস ব্যবহার করার কথা বারবার করে বলছেন। আমরা যখন বিভিন্ন হাট বাজারে ক্রয় বিক্রয় করব, এরপর যারা ব্যাংকার আছি, যারা ব্যাংকে কাজ করব, তখন এই ব্যাংকে কাজ করার সময় টাকা যে লেনদেন করা হয় এর দ্বারা বিভিন্ন প্রকার ভাইরাস টাকার মাধ্যমে কি হয়, বিভিন্ন দিকে ছড়ায় পড়ে। কিন্তু তুমি আমি যদি কি করি, এরকম হ্যান্ড গ্লাভস ব্যবহার করে এই কাজগুলো করি, তাহলে অন্ততপক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধে এটা বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। এরপরে ল্যাবরেটরির নিরাপত্তা। আমাদের ল্যাবরেটরিতে যখন কাজ করব তখন আমাদের 5 ধরনের নিরাপত্তা থাকতে হবে। তার ভিতরে একটা হচ্ছে নিজের নিরাপত্তা থাকতে হবে, সহপাঠীর নিরাপত্তা থাকতে হবে, যন্ত্রপাতির নিরাপত্তা থাকতে হবে, ল্যাবের নিরাপত্তা থাকতে হবে এবং পরিশেষে পরিবেশনের নিরাপত্তা থাকতে হবে। প্রথমে নিজের নিরাপত্তা। ল্যাবরেটরিতে যখন তুমি এভাবে কাজ করবে প্রথমে তোমাকে নিজের নিরাপত্তা প্রদান করতে হবে। আর নিজের নিরাপত্তা প্রদান করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, শিক্ষকের নির্দেশ অনুসরণ করতে হবে। এরপর হচ্ছে নিরাপদ পোশাক পরিধান, বিশেষ করে অ্যাপ্রন, মাস্ক, গ্লাভস, নিরাপদ চশমা, ফুল প্যান্ট, জুতো, ক্যাপ টুপি পরতে হবে। এরপরে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি স্পর্শ না করা। এরপর যে কোনো প্রকার খাদ্য ও পানীয় থেকে নিরাপদ থাকা।
এরপর হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা এবং মনোযোগের সাথে পরীক্ষণ সম্পাদন করা। এই যে এই 6টা বিষয় তুমি আমি যদি কি করে অনুসরণ করি, তাহলে নিঃসন্দেহে রসায়ন ল্যাবরেটরিতে তুমি তোমার নিজের নিরাপত্তা প্রদান করতে পারবে। এরপরে সহপাঠীর নিরাপত্তা। রসায়ন ল্যাবে যেহেতু শুধু আমি নিজে একাই কাজ করি না, পাশাপাশি আমার সঙ্গে অনেক সহপাঠী থাকে। এই সহপাঠীদেরও কি করতে হবে, তোমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সহপাঠীদের আমরা নিরাপত্তা নিশ্চিত প্রদান করতে পারবো তথ্য বিনিময় করার দ্বারা, অনুমতি ব্যতীত সহপাঠীর যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি স্পর্শ না করা, আর বার্নারে টেস্ট টিউবে কোনো রাসায়নিক দ্রব্য তাপ দেওয়ার সময় টেস্ট টিউবের খোলা প্রান্ত নিরাপদ দিকে স্থাপন করা। এই যে এই বিষয়টা তোমাদের একটু বিস্তারিত আলোচনা করা দরকার। তথ্য বিনিময় করা বলতে বোঝায় যে ধরো একটা কেমিক্যালের ক্ষতিকর দিক তোমার জানা আছে, কিন্তু তোমার বন্ধু সেই দিকটা জানা নেই। এজন্য তোমার বন্ধু যখন ওই কেমিক্যালটা স্পষ্ট করতে যাবে, তখন তোমাকে অবশ্যই তোমার বন্ধুকে বলতে হবে যে বন্ধু এই কেমিক্যালের এই খারাপ দিকগুলো আছে, অতএব তুমি কি করো, সতর্কতার সাথে অন্ততপক্ষে এই কেমিক্যালটা ব্যবহার করো। এই যে তথ্য, তুমি একটা তথ্য জানতে, এটা তোমার বন্ধুকে কি করলে, জানিয়ে দিলে, এটা কিন্তু তথ্য আদান প্রদান। আর নিঃসন্দেহে অনুমতি ব্যতীত কারো কোনো কিছু স্পষ্ট করা বা কারো কোনো যন্ত্রপাতি নেওয়া, এটা ইসলামিক শরিয়া মোতাবেকও বৈধ নয়। এজন্য অনুমতি নেওয়ার পরে কি করব, আমরা সহপাঠীর কোনো যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করব। আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে একটা টেস্ট টিউব আছে আর তার সঙ্গে হোল্ডার লাগানো আছে। তা আমরা যখন রসায়ন ল্যাবে কাজ করব, তখন এই টেস্ট টিউবটাকে আমরা তাপ দেওয়ার ক্ষেত্রে কিভাবে তাপ দেবো, এটা কিন্তু তোমাদের সতর্কতার সাথে জানতে হবে। যখন আমরা টেস্ট টিউব ধরবো, তখন এই যে এটা যদি স্পিড ল্যাম্প হয়ে থাকে, তবে স্পিড ল্যাম্পের উপর এই টেস্ট টিউবটা এমন ভাবে ধরবো এবং এই টেস্ট টিউবের খোলা প্রান্তটা এমন সাইডে থাকবে যে প্রান্তে তোমার কোনো বন্ধু থাকবে না, সহপাঠী থাকবে না। এরকম উন্মুক্ত প্রান্তে কি করতে হবে, টেস্ট টিউবের মুখটাকে ধরে এইভাবে তাপ দিতে হবে। তোমার কোনো বন্ধুরা যদি কি করে, এই টেস্ট টিউবের সম্মুখে যদি অবস্থান করে, তাহলে তোমার বন্ধুরা কি হবে, এই যে এর ভিতরে যে রাসায়নিক পদার্থগুলো আছে, এগুলো উত্তাপের দ্বারা বাম্পিং হয়ে যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন ওগুলো তোমার বন্ধুর মুখে পড়বে, সহপাঠীদের মুখে বা শরীরে যখন লেগে যাবে, তখন কিন্তু তোমার বন্ধু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা সতর্কতার সাথে কি করবো, এরকম টেস্ট টিউবে তাপ দেওয়ার চেষ্টা করবো। এরপরে যন্ত্রপাতির নিরাপত্তা। তোমরা জানো যে রসায়ন ল্যাবে আমরা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি। তার ভিতর গোলতলি ফ্লাক্স, এরপর আছে মাপচং, বিকার, কনিক্যাল ফ্লাক্স, এরপর হচ্ছে টেস্ট টিউব। এই রাসায়নিক যন্ত্রপাতিগুলো আমরা কি করে থাকি, রসায়ন ল্যাবে ব্যবহার করে থাকি। এই যন্ত্রপাতির নিরাপত্তা আমাকে কি করতে হবে, সুনিশ্চিত করতে হবে। আর যন্ত্রপাতির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রথমত আমাকে নির্দিষ্ট যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে পিপেট আছে, বুলেট আছে, এরপর মাপচং আছে। এই যন্ত্রপাতিগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলো শিক্ষকের কাছ থেকে শুরুতেই আমাদের জেনে নেওয়া দরকার, নতুবা এই যন্ত্রপাতিগুলো নির্দেশনা ছাড়া ব্যবহার করলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এরপর গ্লাস সামগ্রী ব্যবহারের পর সম্ভাব্য ক্ষেত্রে দ্রুত পরিষ্কার করতে হবে। আমরা যখন রসায়ন ল্যাবে কাজ করব, তখন কোন একটা যন্ত্রপাতি নিয়ে কাজ করার শেষে সঙ্গে সঙ্গে এগুলো আমরা পরিষ্কার করে যথাস্থানে রাখার চেষ্টা করব। এরপর ধারালো ও সুচালো যন্ত্র ব্যবহারের বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের রসায়ন ল্যাবে অনেক ধারালো এবং সুচালো যন্ত্রপাতি রয়েছে, আর এই যন্ত্রপাতিগুলো যখন ব্যবহার করব, অত্যাধিক সতর্কতার সাথে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব, নতুবা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এরপর উত্তপ্ত কাজ সামগ্রী শীতল পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। অর্থাৎ তোমাদেরকে কিছুক্ষণ পূর্বেই দেখালাম, এই যে টেস্ট টিউবটাকে যখন আমরা উত্তপ্ত করব, তখন এই উত্তপ্ত টেস্ট টিউবটাকে কোনো অবস্থাতেই শীতল পানির সংস্পর্শে নিয়ে আসা যাবে না। তুমি যদি এই উত্তপ্ত টেস্ট টিউবটাকে শীতল পানির সংস্পর্শে নিয়ে যাও, তাহলে এই টেস্ট টিউবটা হঠাৎ করে ফেটে যাবে এবং ফেটে যাওয়ার দ্বারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য উত্তপ্ত কাজ সামগ্রী শীতল পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। আর সর্বশেষে বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারের পর সম্ভাব্য ক্ষেত্রে সুইচ বন্ধ করতে হবে। তোমরা জানো যে আমাদের রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে বা যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। তার ভিতর তোমরা জানো যে আমাদের ইলেকট্রিক যে নিকটি আছে বা ব্যালেন্স আছে, এটা ব্যবহার করতে গিয়ে আমাদের বৈদ্যুতিক লাইন দিতে হয়। এরপর আমাদের যে সেন্ট্রিফিউজ মেশিন আছে, এই সেন্ট্রিফিউজ মেশিন যখন আমরা পরিচালনা করব, তখন বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। আর পাশাপাশি আরো কিছু যন্ত্র আছে যেগুলো অবশ্যই আমাদের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার মাধ্যমে কি করতে হবে, চালাইতে হবে। তো যখন আমরা যে যন্ত্র ব্যবহার করব, যন্ত্র ব্যবহার করার পর এরপর আমরা কি করব, সঙ্গে সঙ্গে ওই বৈদ্যুতিক সামগ্রীর যে সুইচটা আছে এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। যদি তুমি আমি এটা বন্ধ করে না দেই, তাহলে যে কোনো ধরনের বৈদ্যুতিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এরপরে ল্যাবের নিরাপত্তা। ল্যাবের নিরাপত্তায় মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করা। এই যে আমাদের রসায়ন ল্যাবে যদি মেয়াদ উত্তীর্ণ কোনো রাসায়নিক দ্রব্যগুলো থাকে, এগুলো আমাদের কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদি তুমি আমি এগুলো ব্যবহার করি, তাহলে এগুলোর দ্বারা আমাদের ল্যাবের এবং তোমার আমার অনেক ক্ষতির সম্ভাবনা থাকবে। এরপর পরস্পর বিক্রিয়া করে এরূপ রাসায়নিক দ্রব্যাদি পাশাপাশি না রাখা।
কিছু কিছু কেমিক্যাল আছে একটাকে আর একটা সংস্পর্শে রাখলে এরা অটোমেটিকলি আপনা আপনি ভাবে কি করে বিক্রিয়া করে, আর যখন বিক্রিয়া করবে তখন সেখানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে। এজন্য আমাদের কি করতে হবে, পরস্পর বিক্রিয়া করে এরকম রাসায়নিক দ্রব্যগুলো পাশাপাশি রাখা যাবে না, দূরে দূরে রাখতে হবে। আর পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। তোমরা জানো আমাদের রসায়ন ল্যাবরেটরিতে যখন কাজ করা হয় ফ্যানকে বন্ধ রাখা হয়, এজন্য কি করতে হবে, জানালাগুলো খুলে দিতে হবে যেন পর্যাপ্ত আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে, দরজাগুলো খুলে দিতে হবে যেন পর্যাপ্ত আলো বাতাস কি হতে পারে আমাদের ল্যাবরেটরির ভিতরে সহজে চলে আসতে পারে। এরপর দুর্ঘটনা প্রতিরোধ সামগ্রী সংরক্ষণ রাখতে হবে, যেমন বিশেষ করে অগ্নি নির্বাপক ব্যবস্থা। আমাদের যদি ল্যাবরেটরিতে কখনো অগ্নিকাণ্ড ঘটে থাকে তবে এই অগ্নিকাণ্ডকে রোধ করার জন্য আমাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে প্রাথমিক চিকিৎসা বক্স থাকতে হবে। তোমরা জানো যে ফার্স্ট এইড বক্স নিয়ে আমি তোমাদের ইতিপূর্বে রসায়ন ল্যাবে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। এই আমাদের রসায়ন ল্যাবরেটরিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের যে ফার্স্ট এইড বক্স আছে এটা আমরা ব্যবহার করে শিখবো। আর ইনশাআল্লাহ নেক্সটে তোমাদের কোন একটা ক্লাসে আমি ফার্স্ট এইড বক্স সম্বন্ধে একটা বিস্তারিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি নিয়মিত বৈদ্যুতিক সঞ্চালন ব্যবস্থা পরীক্ষণ করতে হবে। আমাদের যেহেতু ল্যাবরেটরির ভিতরে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক সংযোগ দেওয়া থাকে, এজন্য এই বৈদ্যুতিক লাইনগুলো ঠিক আছে কিনা আমাদের কলেজে যারা কর্মরত ইলেকট্রিশিয়ান আছে তাদের মাধ্যমে আমাদের এই বৈদ্যুতিক সঞ্চালনের লাইনগুলো কি করতে হবে, মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। এরপরে পরিবেশের নিরাপত্তা, সর্বশেষে 5 ধরনের নিরাপত্তার ভিতর সর্বশেষ যে নিরাপত্তা সেটা হচ্ছে পরিবেশের নিরাপত্তা। তুমি আমি যখন রসায়ন নিয়ে কাজ করব, বিজ্ঞান নিয়ে কাজ করব, তখন এই কাজ করার দ্বারা যদি আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তোমার আমার জীবন অনেকটা হুমকির সম্মুখীন হবে। এই জন্য আমাদের পরিবেশকে নিরাপত্তা দিতে হবে। আর পরিবেশকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রসায়ন ল্যাবে যখন কাজ করব তখন ওই কাজ করার পর যে যন্ত্রপাতি ব্যবহার করব, কেমিক্যাল ব্যবহার করব, সেই কেমিক্যালগুলো ব্যবহারের পর অপ্রয়োজনীয় ও ব্যবহৃত রাসায়নিক দ্রব্যাদি নিরাপদ পরিত্যাগ পদ্ধতি অনুসরণ করব। বিশেষ করে নিরাপদ পরিত্যাগ পদ্ধতির ভিতরে রয়েছে লঘুকরণ, প্রশমন, পোড়ানো, মাটিতে পুঁতে ফেলা এবং বজ্র নিষ্কাশন। এই পদ্ধতিগুলো যদি তুমি আমি অনুসরণ করি তাহলে আমাদের ল্যাবরেটরি দ্বারা, আমাদের বিজ্ঞান দ্বারা পরিবেশ সুরক্ষিত থাকবে। পাশাপাশি আমরা 4R প্রিন্সিপাল অনুসরণ করতে পারি, যেমন রিডিউস মানে আমাদের ল্যাবরেটরিতে যে বজ্রগুলো তৈরি হয় এগুলো আমরা কমানোর চেষ্টা করব। এরপর রিইউজ অর্থাৎ আমাদের ল্যাবরেটরিতে যে বজ্র পদার্থগুলো তৈরি হবে এগুলো আমরা পুনঃ ব্যবহার করার চেষ্টা করব। আর রিসাইকেল মানে এগুলো পুনঃ ব্যবহার করার কাজে আমরা ব্যবহার করব। আর একটা আছে রিফিউজ। এই রিফিউজ মানে হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে যে বজ্রগুলো তৈরি হবে এগুলো আমরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সরাই নেব এবং সরাই নেওয়ার পর পরবর্তীতে যেন এগুলো দ্বারা আবার ভালো কিছু করতে পারি এটা করার চেষ্টা করব। তাহলে আমাদের রসায়নটা হবে পরিবেশ সম্মত রসায়ন। এরপরে আজকের আলোচনাতে তোমাদের কিছু একক কাজ দিতে যাচ্ছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একজন ছোট বাচ্চা অত্যধিক সুন্দর করে নামাজ আদায় করছে, আর পাশাপাশি একজন ভাই কি করছে, স্বেচ্ছায় রক্তদান করছে। তোমরা জানো আমাদের সৈয়দ আহমেদ কলেজে তানজিম আক্তার ব্লাড ডোনার ক্লাব নামের একটা রক্তের সংগঠন আছে, আর এখান থেকে আমাদের কলেজের ছাত্ররা, শিক্ষকেরা সম্মিলিতভাবে কি করি, স্বেচ্ছায় মানুষকে রক্তদান করে থাকি। শুধু তাই নয়, তোমরা জানো যে স্বেচ্ছায় রক্তদান করা এটা অনেক ধরনের একটা অনেক বড় মানব সেবা। কোরআনে আছে যে কোনো মানুষ যদি কি করে, একটা মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করে, সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচাতে সহযোগিতা করলো। এজন্য আমরা প্রত্যেকে এরকম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে এরকম স্বেচ্ছায় রক্তদান করার চেষ্টা করব। এবং পাশাপাশি বিজ্ঞান পড়ার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আল্লাহকে চিনবো, এজন্য আমরা কি করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আর তোমরা যেহেতু ঘরে বসে আছো এজন্য তোমাদের জন্য কিছু একক কাজ দেওয়া দরকার। এই যে আমরা দেখতে পাচ্ছি একা একা রক্তদান করছে, একা একা নামাজ পড়ছে। এজন্য একক কাজ বলতে আজকের এই অধ্যায় থেকে তোমাদের একটা একক কাজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ল্যাবরেটরিতে কোন কাজগুলো করা উচিত নয় বলে তুমি মনে করো তা ব্যাখ্যা করো। এই একক কাজটা তোমাদের দেওয়া থাকলো, আশা করি তোমরা ঘরে বসেই এই একক কাজের এই বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত আরেকটা একক কাজ থাকবে, অ্যাপ্রন না পড়লে কি ক্ষতি হতে পারে। আজকে তোমাদের এই আলোচনায় আমি অ্যাপ্রন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এজন্য রসায়ন ল্যাবে যদি তুমি অ্যাপ্রন না পড়ো তাহলে তোমার কি কি ক্ষতি হতে পারে এটা তুমি একক কাজ হিসেবে বাড়িতে করার চেষ্টা করবে। এরপরে জোড়াই কাজ, অর্থাৎ দুইজন মিলে যে কাজ করা হয় এটাকে বলা হয় জোড়াই কাজ। তুমি দেখতে পাচ্ছ একজন মা তার ছোট বাচ্চাকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছে, এটা কিন্তু জোড়াই কাজ। তা তোমাদের আসলে বাড়িতে তো এরকম একজন বন্ধু আরেকজন বন্ধু সাক্ষাৎ পাওয়া বড় কষ্টকর, এই জন্য জোড়াই কাজ করা অত্যধিক কঠিন। তবে তারপরে তোমাদের জন্য একটা জোড়াই কাজ দিচ্ছি, তোমরা সেটা বাড়িতে বসেই ঘরে বসেই সলভ করার চেষ্টা করবে। এখানে বলা হয়েছে যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তোমরা কোন কোন ল্যাবরেটরির পরিধেয় সামগ্রী ব্যবহার করতে পারবে। এই যে আমরা আজকে আলোচনা করলাম, এই আলোচনা থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তুমি ল্যাবরেটরির কোন কোন পরিধেয় সামগ্রী ব্যবহার করতে পারবে এই বিষয় সম্পর্কে তুমি বাড়িতে কি করবে, জোড়াই কাজ করার চেষ্টা করবে। এরপরে তোমাদের জন্য দলীয় কাজ দেওয়া দরকার। যখন আমরা ক্লাসরুমে থাকতাম তখন কিন্তু দল বেঁধে আমরা কিছু কাজ করতাম। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বাচ্চারা একত্রে পড়াশোনা করছে, এগুলো হচ্ছে দলীয় কাজ। তোমাদের জন্য একটা দলীয় কাজ দেওয়া হচ্ছে যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় আলোচনা থেকে
তোমরা তোমাদের বাস্তবিক জীবনে রসায়নের কি কি প্রয়োগ শিখলে। আবারও বিদায় নিব। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় আলোচনা থেকে তোমরা তোমাদের বাস্তবিক জীবনে রসায়নের কি কি প্রয়োগ শিখলে, এটা তোমরা দলীয় কাজ করবে। আর সর্বশেষ হচ্ছে বাড়ির কাজ, শুধু একটা বাড়ির কাজ দিব যে ল্যাবরেটরিতে গগলস কেন পরা উচিত, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা আশা করি এটা বাড়ির কাজ করার চেষ্টা করবে। আর সর্বশেষে মূল্যায়ন, যেহেতু তোমরা আমার ক্লাসরুমের সামনে নেই, এই জন্য তোমাদের তারপরেও সংক্ষিপ্ত আকারে মূল্যায়ন করার চেষ্টা করছি। একটা উল্লেখযোগ্য প্রশ্ন, যে ল্যাবরেটরিতে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লোভস করোনা মহামারী প্রতিরোধে কি কোনো ভূমিকা পালন করবে, এটা তোমাদের মূল্যায়নমূলক প্রশ্ন থাকলো। আশা করি তোমরা বাড়িতে এটা সলভ করার চেষ্টা করবে। এবং দ্বিতীয়ত, মাস্ক না পরলে কি ক্ষতি হতে পারে, এই বিষয়ে তোমরা বাড়িতে আশা করি প্র্যাকটিস করার চেষ্টা করবে। যাই হোক, আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবশেষে তোমাদের আমাদের বাংলাদেশের যে মৌসুমী ফলগুলো আছে, এগুলো তোমাদের বেশি বেশি খাওয়ার জন্য উৎসাহ প্রদান করছি। কারণ এগুলো যখন তুমি বেশি খাবে তখন তোমার শরীরে পুষ্টি যোগাবে এবং পাশাপাশি বিভিন্ন ভাইরাস প্রতিরোধে এই পুষ্টিদায়ক ফলগুলো সহায়ক ভূমিকা পালন করবে। আর সবশেষে বিদায় নিতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, আখিরাতের জিন্দেগি, তার প্রথম মন্দির হবে হচ্ছে কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদের কবরে যাইতে হবে। এরপরে আমাদের সর্বশেষ বাসস্থান যেটা হবে সেটা হচ্ছে কি জান্নাত। তোমরা জানো যে জান্নাতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে কি করবে, সুন্দর সুন্দর বাড়ি দিবেন, বাগান দিবেন। তা তুমি আমি যদি নেক আমল করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, পরকালে সুখে শান্তিতে রাখবেন এবং ভালো রাখবেন। সবাইকে ধন্যবাদ। অত্যাধিক সুন্দরভাবে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরিশেষে আজকে বিদায় নিতে হচ্ছে, শুভ বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।